শেষের কয়েকটি ভিডিওতে যেসব মৌলের ইলেকট্রন কেবল এস, এন ও পি সাবশেলে থাকে তাদের ইলেকট্রন বিন্যাস আমরা দেখেছি। এখনও একটা সমস্যা রয়ে গেছে, তা হলো ডি সাবশেল। এর আকৃতিটা এমনই উদ্ভট, আগেই বলেছি। এছাড়াও রয়েছে এফ সাবশেল, যার আকৃতিটাও বিচিত্র। এদের দেখতে বা এদের নিয়ে ভাবতে মজাই লাগে, কিন্তু ইলেকট্রন বিন্যাস বোঝার জন্য এরা অতটা গুরুত্বপূর্ণ নয়। এখন প্রশ্ন ওঠে, যখন আমরা ডি আর এফ সাবশেল পূরণ করতে থাকব তখন কি ঘটবে? এটা সম্পর্কে একটা সাধারণ ধারণা হলো, যে শক্তি স্তরে আপনি আছেন তার সংখ্যা হলো পর্যায় সারণীতে মৌলটি যে পর্যায়ে অবস্থান করে তার সংখ্যা। পেশা ঠিক করেই একটু বামে আনলে আমি পুরো সারণীটা দেখতে পাবো। আচ্ছা, এটা হলো পর্যায় 1। আমি গাঢ় রঙে এটা লিখছি। পিরিয়ড 1, 2, 3, 4, 5, 6। আমার মনে হয় সংখ্যাগুলো কোনো মতে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো প্রত্যেকটি সারি হলো এক একটা পর্যায়। এখন ইলেকট্রন বিন্যাস বের করার জন্য শেষ ভিডিওতে আমরা এটা করেছিলাম। আমরা হিলিয়ামকে রাখবো, হিলিয়ামটা কপি করি, আমরা হিলিয়ামকে এস ব্লকে রাখবো, এইখানে রাখবো। আপনার কৌতূহল মেটাতে বলি, কেন হিলিয়ামকে এখানে রাখা হলো? কারণ এই গ্রুপের মৌলগুলোর সাথে হিলিয়ামের ধর্ম মিলে যায়। এই কলমগুলোকে বলা হয় এক একটি গ্রুপ, একটিকে বলা হয় গ্রুপ। ভ্যালেন্স ইলেকট্রন নিয়ে আলোচনার সময় বলবো কেন এদের ধর্ম বিভিন্ন হয়, কিন্তু ইলেকট্রন বিন্যাসের কারণে আমরা একে এস ব্লকে বসাবো। এটা মনে রাখা খুব কঠিন না, কারণ কেবল একটা মৌলকে সরাতে হয়েছে এবং এটা মিলেও যায়। 1s1, 1s2 ইত্যাদি। এরপর যা করতে হবে তা হলো ব্লকগুলো লিখে ফেলতে হবে। আমি অনেকবার এটা বলেছি। এটা হলো এস ব্লক, এখানে ডানে এটা হলো পি ব্লক, আমি লিখছি এটা পি ব্লক। মাঝখানে এটা হলো ডি ব্লক, এটা হলো ডি ব্লক, ডি ব্লক, ডি ব্লক। এখন যদি আপনি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস বের করতে যান তবে তা এই ক্রমধারায় পূরণ করতে হবে, কিন্তু কিছু মৌল যেমন ক্যালসিয়াম, ইলেকট্রন 4s2 শেষ হয়ে যাবে। 4s1, 4s2। আমি যদি এর চতুর্থ শক্তি স্তরটা লিখি তবে দেখা যাবে 4s2, 4s2। এরপর আপনি ডি ব্লক পূরণ করা শুরু করবেন। তো কোনটা দেখাই এখন? ক্যালসিয়াম দেখিয়েছি, এখন লোহারটা দেখাই, যেটা ডি ব্লকে আছে। তো দেখা যায় এটা আসলে একটা আর্টিফ্যাক্ট। এটা নিয়ে আমি পরে বিস্তারিত একটা ভিডিও বানাবো। এটা ডি অরবিটাল পূরণ করে এসে আবার তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করে, কারণ ডি অরবিটালটা তৃতীয় শক্তি স্তরের শূন্যস্থানে এঁটে যায়। তো আপনাকে যেটা করতে হবে তা হলো উপরের একটা ডি ব্লক শক্তি স্তর আগে পূরণ করে আসতে হবে। অর্থাৎ আপনি ডি ব্লকের যে পর্যায়েই থাকেন না কেন, কোন শক্তি স্তরে ডি ব্লক পূরণ হবে তা জানতে পারবেন পর্যায় সংখ্যা থেকে 1 বিয়োগ করে। এখন লোহা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 ডি ব্লকের ষষ্ঠ মৌল। তো এতে D6 থাকবে, কিন্তু 4d6 হবে না, এটা হবে 3d6। 3d6 হবে। আমি এটা বের করেছি, যেহেতু এটা চতুর্থ পর্যায়ে আছে তাই 4 থেকে 1 বিয়োগ করে। এটাই হলো লোহার সর্বোচ্চ শক্তির 8টি ইলেকট্রন। ঠিক আছে, 4s2, 3d6। যদি আমি বলি লোহার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে, তবে উত্তর হবে 2টি ইলেকট্রন। আর যদি বলি কোন শক্তি স্তরে সবচেয়ে বেশি শক্তির ইলেকট্রন আছে, তবে হবে এগুলো। আমি আরেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস পুরোটা দেখাবো। কোনটা দেখাই? কোনটা হতে পারে? কপার দেখাই। কপার হচ্ছে এখানে। তাহলে কপারের যে শক্তি স্তরে সবচেয়ে বেশি শক্তির ইলেকট্রন থাকে তা হলো আমি গুনছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আসলে আমি কপার এখন দেখাবো না, কারণ বাস্তবে কপার খুব চমকপ্রদ একটা কাজ করে। এটা স্বল্প সংখ্যক বিশেষ ঘটনার একটি। তাহলে আমি দেখাচ্ছি, জানি না, দেখি লোহারই পুরো ইলেকট্রন বিন্যাসটা দেখাই। আচ্ছা, খুব বেশি ইতস্তত করার জন্য দুঃখিত। তো যদি লোহার সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাসটা লিখতে চান তাহলে হবে
1s2, এটা হলো প্রথম শক্তি স্তর। দ্বিতীয়টা হলো, আমি ম্যাজেন্টায় প্রথমটা লিখছি, এখানে 1s2, তারপর কমলায় লিখি 2s2, দ্বিতীয়টা হলো 2s2। এরপর এই পি সাবশেলে থাকে 6টা ইলেকট্রন, তাই 2p6। তারপর আসছে তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তর আমি রং বদলে নীলচে রং নিচ্ছি, তো এরপর আমি 3s2 পূরণ করছি, 3s2, এটা হলো এস ব্লক। এরপর 3p6, 3p6, এই মৌলগুলোতে শেলটা পূরণ হয় 1 2 3 4 5 6। এখন আমি এই দুটো মৌলতে পূরণ হওয়া ইলেকট্রনগুলো যোগ করব, লিখব সবুজ দিয়ে লিখি, এখন লিখব 4s2। এটা একটা মজার জিনিস, পুরো ডি ব্লকের ব্যাপার স্যাপারগুলোই মজার। আমি এখন আমার প্রথম ডি ব্লক পূরণ করব। প্রথম ডি ব্লকটা 1 2 3 4, 1 2 3 4 5 6, কিন্তু এটা চতুর্থ শক্তি স্তরে হবে না, বরং এটা 4 বিয়োগ 1তম শক্তি স্তরে হবে, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে, অর্থাৎ এটা হবে 3d6। আমি ভিডিও শুরুতে যেমনটা বলেছিলাম, তাহলে তৃতীয় শক্তি স্তরটা হবে, আমি এটা এখানে লিখেছি, আমি আবার লিখছি এখানে 3d6। যদি আমি শক্তি স্তরের ক্রমধারায় লিখতে চাই তাহলে আমি এটা এভাবে লিখব, আর যদি আমি সর্বোচ্চ শক্তির ইলেকট্রনের ক্রমধারায় লিখি, মনে রাখবেন শেলগুলো নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বোঝার সবচেয়ে ভালো উপায়। তো এই ক্ষেত্রে এই উচ্চ শক্তির ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে বেশি দূরে থাকবে, যদিও এর উপরেও শক্তির স্তর রয়েছে। তাহলে উচ্চ শক্তির ক্রমধারায় লিখলে একটা পাল্টাপাল্টি করতে হবে, কিন্তু রসায়নের গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তি স্তর। এখানে মজার ব্যাপারটা হলো যে যদিও আমরা এই দুটো মৌলেই 4s2 পূরণ করে ফেলেছি, তবু পরবর্তী এই মৌলগুলোতে একটা নিম্ন শক্তি স্তর আমরা ক্রমাগত পূরণ করেছি। তো এই পরমাণুটার ক্ষেত্রে বা লোহার ক্ষেত্রে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের এই দুটো ইলেকট্রনকে বলা হয় যোজনী ইলেকট্রন, এবং এরাই বিক্রিয়ায় অংশ নেয়। এদেরকে বলা হয় ভ্যালেন্স, আর একটু উজ্জ্বল রঙে লিখি, ভ্যালেন্স ইলেকট্রনস। লোহার দুটি যোজনী ইলেকট্রন আছে, কারণ এর সর্ববহিষ্ঠ শক্তি স্তর হলো 4s2। যদিও এই 4s স্তরটি পূরণ করেও 6টি বাড়তি ইলেকট্রনের থাকে, কিন্তু এই ইলেকট্রনগুলো অনেকটা ফিরে গিয়ে নিচের 3d শক্তি স্তর পূরণ করে, তাই যোজনী বলে গণ্য হয় না। এটা একটা দিক। এখন আপনি বলতে পারেন যে এফ শেলে বা এফ ব্লকে গেলে কি হয়? এফ ব্লক পূরণ হয় নিচের এই মৌলগুলোতে। অনেক পর্যায়ে সারণীতেই দেখবেন এই ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইটগুলো সারণীর নিচে দেওয়া হয়, কিন্তু এদের থাকার কথা এই খালি জায়গাগুলোতে। এমনটা করা হয় দেখার সুবিধার জন্য। এদেরকে উপরে দিয়েও একটা পর্যায় সারণী বানানো যেত, যেখানে এগুলোকে টানে চাপিয়ে সব কিছুকে পর্যায় সারণীর ভিতরে ঢোকানো যেত, কিন্তু তাহলে সারণীটা অবশ্যই অনেক লম্বা হয়ে যেত। একই জিনিস ডি ব্লকেও করা যেত। তো এটা হলো এস ব্লক, এটা হলো এফ ব্লক, এটা হলো ডি ব্লক, এবং সবশেষে এখানে হলো পি ব্লক। যখন আমরা এফ ব্লক নিয়ে কাজ করছি তখন দেখি, যেমন ধরুন এই মৌলটা এল এ প্রতীকযুক্ত ল্যান্থানাইট মৌলটার ইলেকট্রন বিন্যাস দেখি, ল্যান্থানাইট মৌলটার ইলেকট্রন বিন্যাস দেখি। এটা শেষ বর্ধিত ইলেকট্রন এফ ব্লক পূরণ করে, অর্থাৎ শেষ বর্ধিত ইলেকট্রনটা এফ ব্লক পূরণ করে, অর্থাৎ এফ এফ ছোট হাতে লিখতে হবে, অর্থাৎ এফ অরবিটালে একটি ইলেকট্রন থাকে, এবং এটা হলো ষষ্ঠ পর্যায়। কিন্তু এফ ব্লক মৌলের বেলায় পর্যায় সংখ্যা থেকে 2 বিয়োগ করতে হবে, তাই এখানে হবে 4f1, তারপর হবে 6s2, এস ব্লক পূরণ হবে, সারণী দেখুন। এরপর আবার ফিরে যেতে থাকবে, ফিরে গিয়ে নিম্ন স্তরে 5p6 পূরণ হবে, তাই এখানে হবে 5p6। এরপর পূরণ হবে ডি ব্লকের 10টা ইলেকট্রন, এই যে এইখানে এই জায়গার 10টা ইলেকট্রন। এখানে আবার পর্যায় হলো 5, কিন্তু মনে রাখতে হবে ডি ব্লকের বেলায় পর্যায় সংখ্যা থেকে 1 বিয়োগ করতে হয়, তাই এটা হবে 4d10। এরপর হলো 5s2, 5s2। এভাবে আপনি পেছনে যেতে যেতে পূরণ করতে থাকবেন। প্রথমে জটিল মনে হবে, কিন্তু কেবল মনে রাখবেন এস এবং পি ব্লকে পর্যায় সংখ্যাই স্তর সংখ্যা হবে, কিন্তু ডি ব্লকে, এটা হলো ডি ব্লক, ডি ব্লকে পর্যায় সংখ্যা থেকে স্তর সংখ্যা হবে 1 কম। আর যখন এফ ব্লক পূরণ করবেন, যে মৌলগুলো আসলে বড়, সেক্ষেত্রে স্তর সংখ্যা হবে পর্যায় সংখ্যা থেকে 2 কম। পরবর্তী ভিডিওতে আমি এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দেখাবো,
কিন্তু এখন সময় শেষ। আমি এখানে মূলত রসায়ন ক্লাসের একটা পরিচিত বিষয়কে ভিন্নভাবে বোঝালাম। সি ইউ সুন।